আসসালামু আলাইকুম। ইটোরিকক্সিব মাস্টার ক্লাস টার্নিং ক্লিনিক্যাল নলেজ ইনটু সেল সাকসেস আজকের সেশনটিতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি এবং আজকে আমরা এভিডেন্স বেসড একটি ট্রেনিং প্রোভাইড করব এবং আজকে ট্রেনিং করে আপনারা অনেক বেশি বেনিফিটেড হবেন এবং অনেক গুরুত্বপূর্ণ ইনফরমেশন আমরা শেয়ার করব। আশা করি আপনার সেশনের প্রথম থেকে শেষ পর্যন্ত আপনারা সেশনটি দেখবেন। চলুন আজকের সেশনটি আমরা শুরু করি। সো সেশনের প্রথমে আমরা যে প্রোডাক্টটি নিয়ে কথা বলছি সেটা হলো ইটোরিকক্সিব। সো আজকে যে প্রোডাক্টটা নিয়ে আমরা আলোচনা করব সেটা হলো জেনেরিক নেম হচ্ছে ইটোরিকক্সিব এবং এটার যে ব্র্যান্ড নেম, আমরা যে ব্র্যান্ডটা নেম নিয়ে কাজ করি সেটা হচ্ছে আর্টোরিক্স। আমরা 60, 90 এবং 120 ট্যাবলেট এই তিনটা প্রেজেন্টেশন নিয়ে আমরা কাজ করব। সো এবং আমাদের ফোকাস ব্র্যান্ড হচ্ছে আর্টোরিক্স এবং আর্টোরিক্সের জেনেরিক নেম হচ্ছে হলো ইটোরিকক্সিব। এখন এই ইটোরিকক্সিবটা আসলে কি? এই ইটোরিকক্সিবটা হচ্ছে এই সিলেক্টিভ সাইক্লোঅক্সিজেনেস 2 অর্থাৎ COX-2 ইনহিবিটর ইন দ্য NSAID ক্লাস। এটা কিন্তু একটা NSAID গ্রুপের ড্রাগ। ইটোরিকক্সিব হচ্ছে নন স্টেরয়েডাল অ্যান্টি ইনফ্ল্যামেটরি ড্রাগ। সো NSAID গ্রুপের এই ড্রাগটা, বাট এটা হচ্ছে সিলেক্টিভ COX-2 ইনহিবিটর। সো COX-2 হচ্ছে সাইক্লোঅক্সিজেনেস 2। সো এই জন্য এটাকে বলা হচ্ছে যে ইটোরিকক্সিব ইজ এ সিলেক্টিভ COX-2 ইনহিবিটর এবং এটা হচ্ছে NSAID গ্রুপের একটা ড্রাগ। সো যেহেতু এটা COX-2 সিলেক্টিভ NSAID ড্রাগ, সো এটা বেশ কিছু স্পেশালিটি রয়েছে। আমরা যখন FAB নিয়ে আলোচনা করব, ইউনিক সেলিং পয়েন্ট নিয়ে আলোচনা করব, তখন বিষয়গুলো অবশ্যই আমরা তুলে ধরব। চলুন আমরা সেশনের পরবর্তী অংশ দেখি। এখন এই প্রোডাক্টটার এই যে ইটোরিকক্সিব, এটা ক্লাসিফিকেশন এবং ফার্মাকোলজিক্যাল যদি ক্যাটাগরি নিয়ে আমরা আলোচনা করি সেটা হচ্ছে ড্রাগ ক্লাস হচ্ছে যেটা আমরা বলেছি NSAID গ্রুপের ড্রাগ, নন স্টেরয়েডাল অ্যান্টি ইনফ্ল্যামেটরি ড্রাগ, এটা NSAID গ্রুপের ড্রাগ, বাট এটা সিলেক্টিভ COX-2 ইনহিবিটর। এই জন্য এটাকে বলা হচ্ছে যে আসলে সিলেক্টিভ COX-2 ইনহিবিটর ড্রাগ, বাট এটা NSAID গ্রুপের সিলেক্টিভ COX-2 ইনহিবিটর। ওকে, এবং এটার ফার্মাকোলজিক্যাল ক্যাটাগরি হচ্ছে অ্যানালজেসিক অ্যান্ড অ্যান্টি ইনফ্ল্যামেটরি এজেন্ট ফর আর্থ্রাইটিস অ্যান্ড পেইনফুল কন্ডিশন। এটা হচ্ছে অ্যানালজেসিক অ্যান্ড অ্যান্টি ইনফ্ল্যামেটরি ড্রাগ। ওকে, বাট এটা যদি আমরা ড্রাগ ক্লাস বলি তাহলে এটা NSAID গ্রুপের COX-2 ইনহিবিটর। বিষয়টাকে আমরা এভাবে ব্যাখ্যা করতে পারি। তাহলে হচ্ছে ইটোরিকক্সিব হচ্ছে NSAID গ্রুপের সিলেক্টিভ COX-2 ইনহিবিটর এবং এটা অ্যানালজেসিক অ্যান্ড অ্যান্টি ইনফ্ল্যামেটরি ড্রাগ। স্পেশালি এটা আসলে আর্থ্রাইটিস পেইনের জন্য এটাকে বেশি প্রেসক্রিপশন করা হয়। আমাদের দেশের ডাক্তাররা মূলত আর্থ্রাইটিস, অস্টিও আর্থ্রাইটিস এই ধরনের ইন্ডিকেশন মূলত প্রেসক্রিপশন করে। তো এই বিষয়গুলি নিয়ে আমরা ডিটেল আলোচনা করব। ওকে, এখন এটার মেকানিজম অফ অ্যাকশনস কি, এই মুড অফ অ্যাকশনস নিয়েও কিন্তু আমরা একটু কথাবার্তা বলবো। তো আমরা মুড অফ অ্যাকশনসটা দেখি। অলরেডি আমরা একটু হিন্টস দিয়েছি যে এটা আসলে কিভাবে কাজ করে। তাহলে ইটোরিকক্সিব সিলেক্টিভলি ইনহিবিটস, একদমই স্পেসিফিক্যালি সিলেক্টিভলি ইনহিবিটস সাইক্লোঅক্সিজেনেস 2 অর্থাৎ এই যে COX-2 এটাকে ইনহিবিট করে রিডিউসিং ইনফ্ল্যামেশন, পেইন অ্যান্ড ফিভার হোয়াইল স্পারিং COX-1। অর্থাৎ আমাদের যে বডিতে যে COX-1 অ্যান্ড COX-2 রিসেপ্টর রয়েছে, তাহলে এই COX-1 এবং COX-2 এর মধ্যে COX-1কে বাদ দিয়ে সাইক্লোঅক্সিজেনেস 2 তার অ্যাক্টিভিটিকে কী করে ইনহিবিট করে। ইটোরিকক্সিব সিলেক্টিভলি ইনহিবিটস সাইক্লোঅক্সিজেনেস 2। তাহলে সাইক্লোঅক্সিজেনেস 2 এর অ্যাক্টিভিটিকে ইনহিবিট করে হলো ইটোরিকক্সিব, বাট সাইক্লোঅক্সিজেনেস যে 1 রয়েছে সেটাকে কিন্তু কোনো ধরনের ইনহিবিট করে না, সেটাকে কোনো ধরনের ডিস্টার্ব করে না। তাহলে মুড অফ অ্যাকশনসটা আবারও বলি, ইটোরিকক্সিব সিলেক্টিভলি ইনহিবিটস সাইক্লোঅক্সিজেনেস 2। সো এই সাইক্লোঅক্সিজেনেস 2কে ইনহিবিট করার মাধ্যমে বডিতে যে ইফেক্টটা তৈরি হয় সেটা হচ্ছে রিডিউসিং ইনফ্লামেশনটা কমে যায়, পেইন যদি তৈরি হয় পেইন কমে যায়, অ্যাজ ওয়েল অ্যাজ ফিভারও কমে যায়, বাট COX-1কে কোনো ধরনের ডিস্টার্ব করে না। COX-1 এর প্রতি এটার কোনো অ্যাক্টিভিটি নেই। এজন্য আমরা COX-2 ইনহিবিশনটা আসলে কীভাবে হয় সেটা আবারও একটু বলি যে ব্লকস প্রোস্টাগ্ল্যান্ডিন সিনথেসিস অ্যাট ইনফ্ল্যামেশন সাইট। বডির যেই জায়গাটা আসলে ইনফ্ল্যামেশন হয়, তাহলে ইনফ্ল্যামেশনের যেখানে ইনফ্ল্যামেশন হবে সেখানে কিন্তু রেডনেস হবে, পেইন হবে, সোয়েলিং হবে, তিনটা বিষয় ঘটবে, রেডনেস, তারপরে পেইন অ্যান্ড সোয়েলিং। তাহলে এবং সেটা কেন হয়? কারণ এখানে প্রোস্টাগ্ল্যান্ডিন সিক্রেশন হয়। প্রোস্টাগ্ল্যান্ডিন সিক্রেশনের কারণে একটা ইনফ্ল্যামেটরি কন্ডিশন তৈরি হয় এবং এই ইনফ্ল্যামেটরি কন্ডিশনের সিমটম যেটা সেটা হচ্ছে লাল হয়ে যাবে, জায়গাটা রেডনেস হবে, লাল হয়ে যাবে, তারপরে সোয়েলিং হবে, ফুলে যাবে এবং সেখানে পেইন তৈরি হবে। তাহলে আপনার যখন ইটোরিকক্সিব আমরা সেবন করব, কোনো পেশেন্ট সেবন করবে, তাহলে ইটোরিকক্সিব ব্লকস প্রোস্টাগ্ল্যান্ডিন সিনথেসিস। ইনফ্ল্যামেটরি সাইটে, ইনফ্ল্যামেশনের সাইটে প্রোস্টাগ্ল্যান্ডিনের যে সিনথেসিসটা সেটাকে বন্ধ করে দেয়, ইনহিবিট করে, ব্লক করে।
ঠিক আছে। তো এটা হচ্ছে ফার্স্ট অ্যাক্টিভিটি, যে সাইক্লোঅক্সিজেনেস 2 এই এনজাইমটাকে যখন ইনহিবিট করে সাথে সাথে কি হয়, প্রোস্টাগ্ল্যান্ডিনের সিক্রেশনটা কিন্তু বন্ধ হয়ে যায়। কোথায় হবে ঘটনাটা? ইনফ্ল্যামেশনের সাইটে, যেখানে ইনফ্ল্যামেশনটা হবে। সো প্রিজার্ভ কক্স ওয়ান স্পেয়ারিং, অর্থাৎ কক্স ওয়ানের উপর কোনো কাজ করবে না, কক্স ওয়ানের উপর কোনো ডিস্টার্ব করবে না ইটোরিকক্সিব। দ্যাটস বলা হচ্ছে প্রিজার্ভ গ্যাস্ট্রিক প্রোটেকশন মেকানিজম। দ্যাটস ওয়াই বলা হচ্ছে ইটোরিকক্সিব একটা গ্যাস্ট্রো ফ্রেন্ডলি ড্রাগ, গ্যাস্ট্রো ফ্রেন্ডলি এনএসএআইডি। যেহেতু গ্যাস্ট্রিক মিউকাসেতে অথবা গ্যাস্ট্রোইন্টেস্টিনাল ট্র্যাক্টে অথবা স্টোমাকে, স্পেশালি স্টোমাকে আপনার কক্স ওয়ানের উপর কোনো ইফেক্ট তৈরি করে না। দ্যাটস ওয়াই প্রিজার্ভ গ্যাস্ট্রিক প্রোটেকশন মেকানিজম। তাহলে এটা কিন্তু দ্যাটস ওয়াই বলা হচ্ছে ইটোরিকক্সিব ইজ দ্য হলো গ্যাস্ট্রো ফ্রেন্ডলি এনএসএআইডি। অ্যান্ড ক্লিনিক্যাল বেনিফিট যেটা, যে লোয়ার জিআই সাইড এফেক্ট, তাহলে ইটোরিকক্সিব সেবন করার পরে যে মানে গ্যাস্ট্রোইন্টেস্টিনাল ট্র্যাক্টে যে সাইড এফেক্ট হওয়ার প্রবণতা সেটা কিন্তু কম হবে। দ্যাটস ওয়াই বলে যে লোয়ার জিআই সাইড এফেক্ট ওকে ভার্সাস নন সিলেক্টিভ এনএসএ। আদার যে নন সিলেক্টিভ এনএসএআইডি ড্রাগ রয়েছে, যেমন ডাইক্লোফিনাক, আইবুপ্রোফেন, অ্যাসিক্লোফিনাক, এই জাতীয় ড্রাগগুলি কিন্তু কক্স ওয়ানের উপর কাজ করে। তাহলে কক্স ওয়ানের উপর কাজ করলে কিন্তু জিআই সাইড এফেক্টেরটা অনেক কিন্তু বেড়ে যায়। যেহেতু ইটোরিকক্সিব সে সিলেক্টিভলি কক্স 2কে ব্লক করে প্রোস্টাগ্ল্যান্ডিনের সিক্রেশনটাকে বন্ধ করে দেয়, সেজন্য কিন্তু পেইন, ইনফ্লামেশন, ফিভার কিন্তু আস্তে আস্তে কমে যাচ্ছে। বাট কক্স ওয়ান স্পেয়ারিং কক্স ওয়ানকে কিন্তু কোনো ধরনের ডিস্টার্ব করে না। দ্যাটস ওয়াই গ্যাস্ট্রিক যে আপনার এনভায়রনমেন্ট সেটা প্রোটেক্ট হয় এবং সেখানে কোনো সাইড এফেক্ট তৈরি হয় না, অ্যাডভার্স এফেক্ট তৈরি হয় না। ওকে, সেটা বলা হচ্ছে। ক্লিনিক্যাল বেনিফিটটা কি? ক্লিনিক্যাল বেনিফিটটা হচ্ছে যে আপনার লোয়ার যে সাইড এফেক্টস আদার এনএসআইডি গ্রুপের ড্রাগগুলি যে ধরনের সাইড এফেক্ট করে, স্পেশালি ইটোরিকক্সিব সেবন করার পরে গ্যাস্ট্রোইন্টেস্টিনাল ট্র্যাক্ট, স্পেশালি স্টোমাকে অন্য কোনো সাইড এফেক্ট তৈরি হয় না, অথবা সাইড এফেক্ট হওয়ার প্রবণতা অনেক অনেক কম, যেটা আদার কনভেনশনাল এনএসআইডি, ডাইক্লোফিনাক, অ্যাসিক্লোফিনাক, আইবুপ্রোফেন এই জাতীয় ড্রাগগুলি আপনার গ্যাস্ট্রোইন্টেস্টিনাল ট্র্যাক্টে অথবা স্টোমাকে সাইড এফেক্ট তৈরি করে। ওকে, তো এটা হচ্ছে মূলত আমরা এখানে আলোচনা করলাম যে কীভাবে এটা কাজ করে, এটা নিয়ে আমরা আরেকটু ডিটেল আলোচনা করব। ওকে, তাহলে মোড অফ অ্যাকশনসটা আমরা এখানে দেখেন আমরা এখানে জাস্ট আমরা যদি এখানে স্টেপ বাই স্টেপ একটু দেখি, আমি এটাকে সংক্ষেপে বলবো। স্টেপ 1, ইনজেকশন অফ ডিসলিউশন, অর্থাৎ দেখেন দ্য ট্যাবলেট ইজ টেকেন ওরালি ডিজলভ ইন দ্য গ্যাস্ট্রোইন্টেস্টিনাল ট্র্যাক্ট। আমরা মুখে ইটোরিকক্সিব ট্যাবলেটটা খেলাম, সেটা আমাদের স্টোমাকে গিয়ে এটা ডিজলভ হয়ে গেল, এটা ফার্স্ট স্টেপ। তাহলে ইটোরিকক্সিব ট্যাবলেটটা খেলাম, সেটা গ্যাস্ট্রোইন্টেস্টিনাল, এই ট্যাবলেটটা আমরা মুখে খেলাম, সেটা আমাদের স্টোমাকে যেয়ে কিন্তু গ্যাস্ট্রিক জুসের সাথে ডিজলভ হয়ে গেল, গলে গেল। 2, অ্যাবজর্পশন। তাহলে যখন ট্যাবলেটটা আমাদের গ্যাস্ট্রিক জুসের সাথে মিশে গেল, গলে গেল, তখন এটা কিন্তু অ্যাবজর্বের ব্লাডে যাবে। তাহলে ইটোরিকক্সিব ইজ অ্যাবজর্বড ইন দ্য সিস্টেমিক সার্কুলেশন, হেপাটিক ফার্স্ট পাস, মিনিমাল বায়োঅ্যাভেলেবিলিটি। তাহলে কিন্তু এটা অ্যাবজর্পশন হয়ে কিন্তু কোথায় যাবে? ব্লাডে যাবে। তাহলে সেকেন্ড স্টেপটা হলো, সে যখন এখানে স্টোমাকের ডিজলিউশন হলো, সেকেন্ড হলো সেটা অ্যাবজর্পশন হয়ে মেটাবলিজম হয়ে সেটা ব্লাডে চলে যাবে। তাহলে স্টেপ 3তে ব্লাডে যখন গেল ইটোরিকক্সিবটা, তাহলে ব্লাড থেকে সে কোথায় যাবে? ইনফ্ল্যামেশনের সাইটে যাবে, যেখানে ইনফ্ল্যামেশন তৈরি হচ্ছে, যেখানে পেইন হচ্ছে সেই পেইনের সাইটে যাবে, যেটা হলো ইনফ্ল্যামেটরি সাইট অথবা ইনফ্ল্যামেশনের সাইট। তাহলে ইটোরিকক্সিব সেখানে যাবে। তাহলে ইটোরিকক্সিব সিলেক্টিভলি বাইন্ডস টু দ্য অ্যাক্টিভ সাইট অফ সাইক্লোঅক্সিজেনেস 2, কক্স 2। তাহলে কক্স 2 যেখানে ইনফ্ল্যামেশনের সাইট, সেখানে যে ইটোরিকক্সিব বাইন্ড করবে এই সাইক্লোঅক্সিজেনেস 2 এর সাথে, ইটোরিকক্সিব বাইন্ড করবে সাইক্লোঅক্সিজেনেস 2 এর সাথে। ওকে, এটা হলো স্টেপ 3। স্টেপ 4, ব্লকস কনভার্সন অফ অ্যারাকিডোনিক অ্যাসিড ইনটু প্রোস্টাগ্ল্যান্ডিন H2। তাহলে এই যে অ্যারাকিডোনিক অ্যাসিড থেকে যে প্রোস্টাগ্ল্যান্ডিন তৈরি হওয়ার প্রক্রিয়াটা, সেই প্রক্রিয়াটাকে বাধা দিবে কে? ইটোরিকক্সিব। কারণ যেখানে ইনফ্ল্যামেশন হচ্ছে সেখানে কিন্তু অ্যারাকিডোনিক অ্যাসিড থেকে প্রোস্টাগ্ল্যান্ডিন তৈরি হচ্ছে, আর এই প্রোস্টাগ্ল্যান্ডিন H2 এর কারণে কি হচ্ছে? সেখানে পেইন হচ্ছে, রেডনেস হচ্ছে, সোয়েলিং হচ্ছে। এখন প্রতিনিয়ত যদি প্রোস্টাগ্ল্যান্ডিনের সিক্রেশনটা, সিনথেসিসটা তৈরি হতে থাকে, তাহলে পেইন বাড়বে, বডি টেম্পারেচার বাড়বে, সোয়েলিং হবে। ওকে, ইনফ্ল্যামেশনটা কিন্তু হবে। ওকে, তাহলে এই প্রসেসটাকে বন্ধ করবে কে? ইটোরিকক্সিব। ইটোরিকক্সিব কী করবে? ব্লকস কনভার্সন অফ অ্যারাকিডোনিক অ্যাসিড ইনটু প্রোস্টাগ্ল্যান্ডিন H2। তাহলে এই যে অ্যারাকিডোনিক অ্যাসিড থেকে প্রোস্টাগ্ল্যান্ডিন যে কনভার্সন হবে, রূপান্তর হবে, এই প্রক্রিয়াটাকে বাধা দিবে ইটোরিকক্সিব। কীভাবে? ইটোরিকক্সিব ইনহিবিটস COX-2, প্রিভেন্টস দ্য ফর্মেশন অফ প্রোস্টাগ্ল্যান্ডিন ফ্রম অ্যারাকিডোনিক অ্যাসিড। আগে বলেছি ইটোরিকক্সিব সিলেক্টিভলি বাইন্ড উইথ সাইক্লোঅক্সিজেনেস 2। সাইক্লোঅক্সিজেনেস 2 এর সাথে যখন ইটোরিকক্সিব বাইন্ড করবে,
তখন কি হবে, এই যে অ্যারাকিডোনিক অ্যাসিড থেকে কি হবে না, প্রোস্টাগ্ল্যান্ডিন আর তৈরি হবে না। এটা হলো স্টেপ 4। স্টেপ 5 দেখেন, যখনই এই প্রোস্টাগ্ল্যান্ডিনের যে সিক্রেশনটা অথবা সিনথেসিসটা বডিতে বন্ধ হয়ে যাবে, কন্ট্রোল হবে, বন্ধ হয়ে যাবে, তখন কি হবে, অ্যানালজেসিক অ্যান্টি ইনফ্ল্যামেটরি এফেক্ট তৈরি হবে। কিসের? ইটোরিক অক্সিব। তাহলে ইটোরিক অক্সিব কি করে, অ্যারাকিডোনিক ইটোরিক অক্সিব ফার্স্ট বাইন্ড করে সাইক্লোঅক্সিনেজ 2 কক্স 2 এর সাথে, তখন অ্যারাকিডোনিক অ্যাসিড থেকে প্রোস্টাগ্ল্যান্ডিনটা তৈরি হচ্ছে না। সেটা না হওয়ার কারণে বডিতে কী হবে, অ্যানালজেসিক এফেক্ট তৈরি হবে, ব্যথানাশক ইফেক্ট তৈরি হবে, অ্যান্টি ইনফ্লেমেটরি এফেক্ট তৈরি হবে। এবং সেটা কীভাবে হয়, ইনহিবিশন অফ সাইক্লোঅক্সিনেজ 2 প্রডিউসেস অ্যানালজেসিক অ্যান্ড অ্যান্টি ইনফ্লেমেটরি এফেক্টস। তাহলে ইটোরিক অক্সিব যখনই কক্স 2 এর সাথে বাইন্ড করে অ্যারাকিডোনিক অ্যাসিড থেকে প্রোস্টাগ্ল্যান্ডিনের সিনথেসিসটা বন্ধ করে দেয়, তখনই বডিতে কি হবে, অ্যানালজেসিক ইফেক্ট তৈরি হবে, অ্যান্টি ইনফ্ল্যামেটরি ইফেক্ট তৈরি হবে। ওকে, স্টেপ 4, তাহলে রিডিউসেস প্রোস্টাগ্ল্যান্ডিন E2 অ্যান্ড প্রোস্টাগ্ল্যান্ডিন I2। তাহলে লেভেলস অফ ইনফ্ল্যামেটরি প্রোস্টাগ্ল্যান্ডিনস এটা কি হবে, ডিক্রিজড। তাহলে বডিতে কিন্তু ওই যে ইনফ্ল্যামেটরি যে প্রোস্টাগ্ল্যান্ডিনগুলি রয়েছে, ইনফ্ল্যামেটরি প্রসেস, সেটার কিন্তু সিনথেসিসটা আস্তে আস্তে কমে যাবে। ওকে, কমে যাবে। ওকে, তাহলে এটা হলো যখন ইটোরিক অক্সিব কাজ করবে, তখন কিন্তু এই প্রক্রিয়াটা বডিতে ইনফ্ল্যামেটরি প্রোস্টাগ্ল্যান্ডিনের সিক্রেশনটা, প্রোডাকশনটা, সিনথেসিসটা, সেটা কিন্তু আস্তে আস্তে কমে যাবে। স্টেপ 7 দেখেন, সেন্ট্রাল স্পাইনাল কক্স 2। সেন্ট্রাল কক্স 2 ইজ অলসো ইনহিবিটেড কন্ট্রিবিউটিং দ্য পেইন রিলিফ। তাহলে সেন্ট্রাল নার্ভাস সিস্টেমের যে কক্স 2 রয়েছে, সেই কক্স 2 এতেও কিন্তু যখন ইটোরিক অক্সিবটা কাজ করবে, সেখানেও কিন্তু একটা অ্যান্টি ইনফ্লেমেটরি এফেক্ট তৈরি হবে, সেখানেও কিন্তু অ্যানালজেসিক অ্যাকশনটা কিন্তু তৈরি হবে। ওকে, যেটা আমরা বললাম যে আপনার সেন্ট্রাল স্পাইনালেও কিন্তু কক্স 2 এর অ্যাক্টিভিটিকে ইটোরিক অক্সিব সেখানেও কী করবে, ইনহিবিশন তৈরি করবে, সেখানেও কিন্তু বাধা দিবে। স্টেপ 8 দেখেন, প্রিজার্ভ কক্স 1 হেমোস্ট্যাটিক প্রোস্টাগ্ল্যান্ডিন, অর্থাৎ কক্স 1 অ্যান্ড ইটস অলসো ইনহিবিটেড কন্ট্রিবিউটিং দ্য পেইন রিলিফ। ওকে, সো এখানে কিন্তু আপনার কক্স 1কে কিন্তু কোনো ডিস্টার্ব করতেছে না, এবং কক্স 1ও কিন্তু এখানে পেইন রিলিফে কিন্তু কাজ করে। স্টেপ 9 দেখেন, ডাউনস্ট্রিম ইফেক্টস ডিক্রিজ ভ্যাসোডাইলেশন, ইডিমা অ্যান্ড পেরিফেরাল সেন্সিটাইজেশন, রিডিউসেস সাইটোকাইন প্রোডাকশন। তাহলে কী হবে, ওখানে যে সোয়েলিংটা কমে যাবে, যখন এখানে ইনফ্ল্যামেটরি সাইটোকাইনের প্রোডাকশনটা কমে যাবে, ইডিমা কমে যাবে, ভ্যাসোডাইলেশনটা কিন্তু কমে যাবে, তখন কিন্তু সোয়েলিং হবে না, অর্থাৎ ইনফ্ল্যামেটরি যে কন্ডিশন সোয়েলিং, ওকে, সেই সোয়েলিংটা কিন্তু আস্তে আস্তে কমে যাবে। তো সেফটি হচ্ছে যে ইটোরিক অক্সিবেট হচ্ছে একটা গ্যাস্ট্রো ফ্রেন্ডলি এনএসআইডি, এবং পটেনশিয়াল রেনাল সোডিয়াম রিটেনশন হতে পারে, এবং এটার কার্ডিয়াক রিস্ক হওয়ার চান্স কিন্তু অনেক কম। তাহলে আমরা মোট 9টা স্টেপে এখানে আলোচনা করলাম যে কীভাবে ইটোরিক অক্সিবটা কাজ করে। এখন এটাকে যদি আমরা আরেকটু সংক্ষেপে বুঝাইতে চাই, তাহলে আমরা পরের স্টেপটা দেখি। এটা দেখেন, একজন পেশেন্টকে একজন ডাক্তার ইটোরিক অক্সিব লিখে দিল ফর আর্থ্রাইটিস অথবা অস্টিওআর্থ্রাইটিস। তাহলে আর্থ্রাইটিসও কিন্তু ইনফ্ল্যামেটরি কন্ডিশন, অস্টিওআর্থ্রাইটিস হলো জয়েন্টে ইনফ্ল্যামেটরি কন্ডিশন তৈরি হবে। এখন পেশেন্ট ইটোরিক অক্সিবটা সেবন করলো, ইনজেকশন অফ ইটোরিক অক্সিব ট্যাবলেট। তাহলে এই ইটোরিক অক্সিবটা স্টোমাকে আসলো, দেখেন ইটোরিক অক্সিব এন্টার দ্য সিস্টেমিক সার্কুলেশন, স্টোমাকে আসলো, ডিজলভ হলো, অ্যাবজর্পশন হয়ে সিস্টেমিক সার্কুলেশনে চলে আসলো। তারপর এটা কাজ করবে কিভাবে, ইটোরিক অক্সিব কি করবে, ব্লকস কক্স 2 অ্যাক্টিভিটি, কক্স 2 অ্যাক্টিভিটিকে কী করবে, ব্লক করবে, ইনহিবিট করবে, যাতে কক্স 2 কাজ করতে না পারে। তাহলে কী হবে, সেখানে অ্যারাকিডোনিক অ্যাসিড থেকে ইনফ্ল্যামেটরি যে মেডিয়েটর প্রোস্টাগ্ল্যান্ডিন, সেটা তৈরি হবে না। তাহলে কী হবে, আপনার প্রোস্টাগ্ল্যান্ডিনটা কিন্তু তৈরি হবে না। তাহলে ইনহিবিশন অফ প্রোস্টাগ্ল্যান্ডিন প্রোডাকশন, প্রোস্টাগ্ল্যান্ডিন তৈরি হবে। রেজাল্ট কী হবে, রেজাল্ট হবে রিডিউসেস পেইন অ্যান্ড ইনফ্ল্যামেশন। বডিতে যদি কোনো ইনফ্ল্যামেশন থাকে, সেটা কিন্তু আস্তে আস্তে কী হবে, কমে যাবে, ইনফ্ল্যামেটরি কন্ডিশনটা কমে যাবে। পেইন থাকলে পেইনও কমে যাবে। দিস ইজ দ্য মোড অফ অ্যাকশন অফ ইটোরিক অক্সিব। আশা করি আপনারা এই 4টা স্টেপে খুব চমৎকারভাবে বুঝলেন যে ইটোরিক অক্সিব মুখে খাওয়ার পরে সেটা স্টোমাক আসবে, ডিজলভ হবে, অ্যাবজর্পশন হবে, সিস্টেমিক সার্কুলেশনে যাবে, ব্লাডে যাবে, ব্লাড থেকে ইনফ্ল্যামেশনের সাইটে যাবে, ইনফ্ল্যামেশনের সাইটে যে কক্স 2কে ব্লক করবে, কক্স 2কে ব্লক করার কারণে অ্যারাকিডোনিক অ্যাসিড থেকে ইনফ্ল্যামেটরি প্রোস্টাগ্ল্যান্ডিন, ইনফ্ল্যামেটরি মেডিয়েটর প্রোস্টাগ্ল্যান্ডিনের সিক্রেশনটা বন্ধ হয়ে যাবে। বন্ধ হয়ে গেলে কী হবে, ইনফ্ল্যামেটরি যে কন্ডিশন, সেখানে ইনফ্ল্যামেশনটা কমে যাবে, পেইন থাকলে পেইনও কিন্তু কমে যাবে, ফিভার থাকলে ফিভারও কিন্তু কমে যাবে। দিস ইজ দ্য এক্সিলেন্ট মোড অফ অ্যাকশন অফ ইটোরিক অক্সিব। তো আশা করি আপনারা চমৎকার করে বিষয়টা বুঝতে পারলেন, এবং আপনারা দেখলেন যে কীভাবে ইটোরিক অক্সিবটা কাজ করে। এখন আমরা আলোচনা করব যে আসলে এটার ফার্মাকোকাইনেটিক প্রোফাইল, যে কোনো ওষুধের ফার্মাকোকাইনেটিক প্রোফাইলটা জানা জরুরি।
কারণ ফার্মাকোকাইনেটিক প্রোফাইলটা জানলে ওষুধটা আসলে কিভাবে বডিতে অ্যাক্টিভিটি করে এই বিষয়টা খুব ভালো করে বোঝা যায়। তাহলে আমরা দেখলাম যে ইটোরিকক্সিবের ফার্মাকোকাইন, আমরা যদি অ্যাবজর্পশনটা দেখি, ফার্মাকোকাইনিক মানে এডিএমই, অ্যাবজর্পশন, ডিস্ট্রিবিউশন, মেটাবলিজম, ইলিভেশন। যে কোনো ওষুধের 4টা প্যারামিটার তথ্য জানা জরুরি, ফরজ, অবশ্যই জানতে হবে, তাহলে ওষুধটাকে ব্যাখ্যা করা যায় এবং লজিক্যালি ওষুধটাকে ব্যাখ্যা করা যায়। তাহলে আমরা যদি অ্যাবজর্পশনটা দেখি, তাহলে ইটোরিকক্সিব ইজ ওয়েল অবজার্ভড ওরালি ট্যাবলেট ফর্মে আপনি সেবন করে এটা চমৎকার অ্যাবজর্পশন হয়। ক্যান বি টেকেন উইথ অর উইদাউট ফুড, এটা খাবারের আগে অথবা পরে সেবন করা যায়। বাট যেহেতু এটা এনএসআইডি গ্রুপের ড্রাগ, আমাদের দেশের ডাক্তাররা প্রেসক্রিপশানে এটাকে ভরা পেটে সেবন করার নির্দেশনা দিয়ে থাকে। কিন্তু এই ড্রাগের যে নেচার, এটার যে ফার্মাকোকাইনেটিক ইফেক্ট, সেটা হচ্ছে এটা খাবার আগে পরে কিন্তু সেবন করা, যেহেতু এটা গ্যাস্ট্রো ফ্রেন্ডলি। ওকে, তো এটা ওরাল ট্যাবলেট ফর্মে এটা ভালো অ্যাবজর্পশন হয়, এটা খাবার আগে পরে খাওয়া যায়। এটা হলো অ্যাবজর্পশনের কথা বললাম। ডিস্ট্রিবিউশন 90 to 92% প্লাজমা প্রোটিন বাইন্ডিং, এটা কিন্তু রক্তে যখন যাবে তখন 90 থেকে 92% ব্লাডের যে প্লাজমা রয়েছে এই প্লাজমা প্রোটিনের সাথে সেটা বাইন্ড করবে, এই ইটোরিকক্সিবটা বাইন্ড করে থাকে প্লাজমা প্রোটিনের সাথে। তাহলে আমরা দেখলাম যে ডিস্ট্রিবিউশনটা হয়, তাহলে ব্লাড প্লাজমার সাথে সেটা সারা শরীরে কিন্তু সার্কুলেশন হবে, ব্লাড যত জায়গায় যাবে সার্কুলেশন হবে, ইটোরিকক্সিবও সার্কুলেশন হবে। বাট কাজ করবে কোথায়? যেখানে ইনফ্লামেশন আছে সেখানে সে কাজ করবে। মেটাবলিজম, এটা হেপাটিক মেটাবলিজম এবং সাইটোকর P3A4 এনজাইম, সাইটোকর P3A4 এনজাইম দ্বারা এটা মেটাবলাইজড হয়, অর্থাৎ অ্যাক্টিভ ফর্মে পরিণত হয়। অবশ্যই এটা হেপাটিক মেটাবলিজম হয়। আমরা ইলিমিনেশন দেখলাম, হাফ লাইফ হলো 20 থেকে 22 ঘন্টা। দেখেন, তাহলে এটার হাফ লাইফ হলো 20 থেকে 22 ঘন্টা। ওকে, তো দ্যাটস ওয়াই এটা দিনে একবার সেবন করলেই কিন্তু যথেষ্ট। দেখেন, এটার হাফ লাইফ যদি 20 ঘন্টা হয় তাহলে ফুল লাইফ 40 ঘন্টা, হাফ লাইফ যদি 22 ঘন্টা হয় ফুল লাইফ হলো 44 ঘন্টা। দ্যাটস ওয়াই একটা ট্যাবলেট খেলে আপনি 24 আওয়ার্স এটার অ্যান্টি ইনফ্লেমেটরি এফেক্ট, অ্যানালজেসিক এফেক্টটা কিন্তু একজন পেশেন্ট ফিল করতে পারবে, কারণ পেইন কমে যাবে, ফিভার কমে যাবে, অথবা অ্যান্টি ইনফ্লেমেটরি সোয়েলিং থাকলে সোয়েলিং কমে যাবে, বডি টেম্পারেচার থাকলে এটা কিন্তু কন্ট্রোলে আসবে, এরকম একটা বিষয়। ওকে, তাহলে আমরা হাফ লাইফ দেখলাম এটা 20 থেকে 22 ঘন্টা, দ্যাটস ওয়াই এটা ওরাল ওয়ান্স ডেইলি ডোজ। এখন থেরাপিউটিক ইউজেস, এটা হলো ইউএসএফডিএ অ্যাপ্রুভ থেরাপিউটিক ইউজেস। কোন কোন ইন্ডিকেশন আসলে আমাদের দেশে ডাক্তাররা ইটোরিকক্সিব প্রেসক্রিপশন করা উচিত অথবা ইটোরিকক্সিব প্রেসক্রিপশন করে, কোন, এটা হলো ইউএসএফডিএ অ্যাপ্রুভ। তাহলে আমরা দেখলাম এটা হলো এভিডেন্স বেসড অর রেফারেন্স বেসড। তাহলে এভিডেন্স বেসড ইন্ডিকেশন ফর ইটোরিকক্সিব অ্যাক্রস ভেরিয়াস ইনফ্ল্যামেটরি অ্যান্ড পেইনফুল কন্ডিশন। তাহলে এটা এভিডেন্স বেসড ইন্ডিকেশন, এটাকে আমরা বলি রেফারেন্স বেসড অ্যাপ্রুভড ইন্ডিকেশন। এই ইন্ডিকেশনগুলিতে ইটোরিকক্সিব প্রেসক্রিপশন করা যায় অথবা পেশেন্টরা এই ডিজিজগুলি অ্যাগনেস্টে, এই কন্ডিশনের অ্যাগনেস্টে কিন্তু সেবন করে। ফার্স্ট ইন্ডিকেশন এটা হলো অস্টিওআর্থ্রাইটিস। তাহলে অস্টিওআর্থ্রাইটিসটা কি? ঠিক আছে, তাহলে অস্টিওআর্থ্রাইটিস হলো যখন কোনো জয়েন্টে পেইন হবে, এটাকে আমরা বলি অস্টিওআর্থ্রাইটিস। ওকে, অস্টিও মানে এখানে বোন, ওকে, এবং আর্থ মানে জয়েন্ট, তাহলে কোনো জয়েন্টে যখন এই হবে এটাকে আমরা বলি অস্টিওআর্থ্রাইটিস। ওকে, তাহলে এই অস্টিওআর্থ্রাইটিসে হলে যখন একজন পেশেন্ট ইটোরিকক্সিব ট্যাবলেট সেবন করবে, তাহলে ইটোরিকক্সিব কি কাজ করবে? সে করবে ইটোরিকক্সিব কন্ট্রোলস পেইনকে কন্ট্রোল করবে, পেইনকে কমাবে। জয়েন্ট স্টিফনেস, জয়েন্ট যদি টাইট হয়ে যায় তাহলে এই টাইটনেসটা কমাবে। অ্যান্ড ইনফ্ল্যামেশন, এবং জয়েন্টে যে ইনফ্ল্যামেটরি কন্ডিশন আছে সেটাকে কিন্তু কমাবে। তো দ্যাটস ওয়াই অস্টিওআর্থ্রাইটিস হলে মানে দুই জয়েন্টের মাঝখানে যেটা, এটা হলো অস্টিওআর্থ্রাইটিস। তাহলে এই অস্টিওআর্থ্রাইটিস হলে আপনার ইটোরিকক্সিব কাজ করে এবং এটা ইউএসএফডিএ অ্যাপ্রুভ ইন্ডিকেশন অস্টিওআর্থ্রাইটিস। তাহলে আমাদের দেশে যেসব পেশেন্টরা অস্টিওআর্থ্রাইটিস আক্রান্ত, তারা যখন কোনো ডাক্তারের কাছে যাবে, ডাক্তার অস্টিওআর্থ্রাইটিসটাকে ভালো করে ডায়াগনোসিস করে একদমই ইন্ডিকেট করে দেন অস্টিওআর্থ্রাইটিসের জন্য আপনার ডাক্তাররা এই ইটোরিকক্সিবটা প্রেসক্রিপশন করে দিবে। সাধারণত প্রেসক্রিপশন লেখা থাকে OA, দ্যাট মিনস এটা অস্টিওআর্থ্রাইটিস। ওকে, সেকেন্ড যেটা, এটা হলো রিউমেটয়েড আর্থ্রাইটিস। তাহলে রিউমেটয়েড আর্থ্রাইটিস হলেও কিন্তু এই রিউমেটয়েড আর্থ্রাইটিস ম্যানেজমেন্টের জন্য আমাদের দেশের চিকিৎসকরা ইটোরিকক্সিবটা প্রেসক্রিপশন করে দেয়। তাহলে কোনো পেশেন্টের রিউমেটয়েড আর্থ্রাইটিস এটা আইডেন্টিফাই হওয়ার পরে তখন কিন্তু ইটোরিকক্সিবটা ডাক্তারদের প্রেসক্রিপশন অনুযায়ী সেবন করতে হবে। এরপর হলো অ্যাঙ্গাইলোজিং স্পন্ডিলাইটিস, এটা হলো স্পাইন জয়েন্ট ইনভলভমেন্ট। এই যে আমাদের যে স্পাইন, এই স্পাইনে দুই জয়েন্টের, ঠিক আছে, দুই জয়েন্টের মাঝখানে যে পেইনটা হয় এটা হলো অ্যাঙ্কাইলোজিং স্পন্ডিলাইটিস। ওকে, তাহলে স্পাইন জয়েন্টের মাঝখানে যখন ক্ষয় হয়ে যাবে, কোনো ট্রমা হবে,
ওকে, তখন এটা কেমন অ্যাঙ্কাইলোজিং স্পন্ডে, তখন কিন্তু মানুষ গুজা হয়ে যায়। ওকে, এবং পিঠে প্রচণ্ড রকমের পেইন তৈরি হয়, এবং এটা এই পেইনটা সাধারণত আসলে নিউরোলজিক্যাল পেইন হিসেবে, কারণ সেন্ট্রাল নার্ভাস সিস্টেমের পেইনটা দ্রুত কিন্তু শিফট হয়ে যাচ্ছে, চলে যাচ্ছে, এবং খুব তীব্র ধরনের পেইন হয়, অ্যাঙ্কাইলোজিং স্পন্ডিলাইটিস। তাহলে এটা কেমন এএস। তাহলে অ্যাঙ্কাইলোজিং স্পন্ডিলাইটিসেও আমাদের দেশের ডাক্তাররা পেইন কন্ট্রোল করার জন্য ইটোরিকক্সিবটা কিন্তু প্রেসক্রিপশন করে দিবে, এবং এটাও কিন্তু ইউএসএফডি অ্যাপ্রুভ একটা ইন্ডিকেশন। তাহলে আমরা তিনটা ইন্ডিকেশন দেখলাম। ফার্স্ট দেখলাম ও, দ্যাট মিনস অস্টিওআর্থ্রাইটিস। সেকেন্ড হলো আর এ, রিউমেটয়েড আর্থ্রাইটিস। থার্ড দেখলাম এস, দ্যাট ইজ হলো অ্যাঙ্কাইলোজিং স্পন্ডিলাইটিস। এবং ফোর্থ হলো অ্যাকিউট গাউটি আর্থ্রাইটিস। গাউট মানে আসলে অনেক সময় বাত হয় বিভিন্ন জয়েন্টে, এই যে আঙ্গুলের জয়েন্টও হইতে পারে। ওকে, বিভিন্ন ছোট ছোট জয়েন্টে এই গাউটের এটা হয়। তাহলে অ্যাকিউট গাউটি আর্থ্রাইটিস। ওকে, তাহলে এই গাউটি আর্থ্রাইটিস হলো শর্ট টার্ম রিলিফ অফ পেইন অ্যান্ড ইনফ্ল্যামেশন। তাহলে অ্যাকিউট গাউটি আর্থ্রাইটিসের জন্য কিন্তু ইটোরিকক্সিব আমাদের দেশে ডাক্তাররা প্রেসক্রিপশন করে। ওকে, এবং এটারও কিন্তু অনেক রেফারেন্স ইভিডেন্স রয়েছে। ওকে, যখন রক্তে ইউরিক অ্যাসিড বেড়ে যায় তখন কিন্তু এই গাউটি আর্থ্রাইটিসটা তৈরি হয় ইউরিক অ্যাসিডের কারণে। এই জয়েন্টে, আঙ্গুলের জয়েন্টও হইতে পারে। ওকে, ছোটোখাটো জয়েন্টগুলিতে হয় অ্যাকিউট গাউটি, তখনও কিন্তু ইটোরিকক্সিব প্রেসক্রিপশন করতে হবে। কেন? ফর শর্ট টার্ম রিলিফ অফ পেইন অ্যান্ড ইনফ্ল্যামেশন কন্ট্রোল করার জন্য। ওকে, অ্যান্ড অ্যাকিউট পেইন, যে কোনো অ্যাকিউট পেইন হলে, ট্রমা হলে, ইনজুরি হলে, অথবা ডেন্টাল কোনো পেইন, তাহলে এটা হলো অ্যাকিউট পেইন, তীব্র পেইন। তাহলে পোস্ট সার্জিক্যাল অর ডেন্টাল পেন, যে কোনো ট্রমাটিক কন্ডিশনে সার্জারি করা লাগে, অথবা অর্থোপেডিক সার্জনরা সার্জারি করে। ওকে, জেনারেল সার্জনরা বিভিন্ন ধরনের সার্জারি করে। ওকে, তাহলে জয়েন্ট রিলেটেড অথবা বোনস রিলেটেড, হাড়ের মধ্যে যদি কোনো সার্জারি হয় অথবা ডেন্টাল সার্জারি হয়, এ ধরনের আপনার সার্জিক্যাল ইস্যুতে পেইন ম্যানেজমেন্টের জন্য সাধারণত ইটোরিকক্সিবটা এটা প্রেসক্রিপশন করে, এবং এটা পৃথিবীর বিভিন্ন দেশে একটা অ্যাপ্রুভড ইন্ডিকেশন। যদিও এটা ইউএসএফডি অ্যাপ্রুভ ইন্ডিকেশন না, বাট পৃথিবীর বিভিন্ন দেশে ইটোরিকক্সিব হচ্ছে ডেন্টাল পেনের জন্য, অ্যাকিউট পেনের জন্য, পোস্ট সার্জিক্যাল পেনের জন্য এটা অ্যাপ্রুভ ইন্ডিকেশন। ওকে, তাহলে আমরা মোট পাঁচটা ইন্ডিকেশন দেখলাম। অস্টিওআর্থ্রাইটিসে ইটোরিকক্সিবটা প্রেসক্রিপশন করা যাবে, ইউজ করবেন পেশেন্টরা। রিউমেটয়েড আর্থ্রাইটিসে, অ্যাঙ্কাইলোজিং স্পন্ডিলাইটিসে, অ্যাকিউট গাউটি আর্থ্রাইটিসে এবং অ্যাকিউট পেইনের ক্ষেত্রে, বিশেষ করে পোস্ট সার্জিক্যাল পেইন অথবা ডেন্টাল পেইনের ক্ষেত্রে ইটোরিকক্সিবটা সাধারণত আমাদের দেশে ডাক্তাররা প্রেসক্রিপশন করে, এবং এই সমস্যাগুলির কারণে, এই ইন্ডিকেশনগুলিতে পেশেন্টরা কিন্তু ইটোরিকক্সিব সেবন করে পেইন ম্যানেজমেন্টের জন্য অথবা ইনফ্লামেশন